So, welcome Nobel to News 24. Hi, Thank you for coming it's pleasure to be here. all the way from Kolkata. So, গানের মানুষ গান দিয়ে শুরু করি তারপর গল্পে যাই। জি, কি গান শুনবো? আমরা আজকে প্রিন্স মাহমুদ স্যারের কথা ও সুরে জেমস ভাইয়ের গাওয়া বাবা গানটি শুনবো। ওকে, সো আপনি আজকে খুবই কনসিয়াসলি বললেন মানে প্রিন্স মাহমুদের কথা ও সুরে। এটা মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছিল সারেগামাপার সেটে। হ্যাঁ, এটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, এটা আমি সবাইকে ক্লিয়ার করতে চাই। বিকজ অত বড় একটা স্টেজ, প্রথম কথা অত বড় একটা স্টেজ, একটা নার্ভাসনেস কাজ করে, অনেক কিছু মাথায় থাকে না। তো এই ব্যাপারটা হয়তো আমার কোনোভাবে মানে মাথা থেকে একটু সরে গেছিলো, এই কারণে আর কি আমি কথাটা ওইখানে ওই মুহূর্তে বলতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমা চেয়ে নিছি। আশা করি সবাই আমাকে ক্ষমা করবেন। আমি একটা লেখা লিখেছিলাম আপনার এই ব্যাপারটা নিয়ে। প্রিন্স মাহমুদের সাথে আমার কথা হয়েছিল, প্রিন্স ভাইয়ের সাথে। সো উইভ টকড অ্যান্ড প্রিন্স ভাইকে যখন জিজ্ঞেস করলাম যে প্রিন্স ভাই ওয়াজ লাইক ফাইন, বললো যে ইটস ওকে, এরকম ভুল হইতেই পারে, মানে সবাই যারা বলছে একটু সমালোচনা করছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত, এরকম বিশাল একটা প্ল্যাটফর্মে আছে। একটা লেখা লিখেছিলাম, আপনাকে লিঙ্কও মনে দিয়েছিলাম, পড়েছেন মনে হয়। প্রিন্স ভাই নিজেও শেয়ার করেছিলেন লেখাটা। তো আই হোপ লাইক সবাই বুঝবে ডেফিনেটলি, এটা এত বড় বিশাল একটা স্টেজ, এরকম ভুল হইতেই পারে। সো আপনি তো আসলে ইচ্ছে করে তো করার প্রশ্নই ওঠে না। আই ক্যান সি। সো আমরা গানটা শুনি অবশ্যই, প্লিজ। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, তবে মানুষের মতো মানুষ ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো ও খোকা, তখন আমি থাকবো না। ধরবি রে বোকা, এতো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা রে বুকে আয়। বাবা কত দেখি না তোমায়, কেউ বলে না মানি কোথায় আমার রে বুকে আয়। বিউটিফুল বিউটিফুল। গানটা দেখছি তো প্রিন্স ভাই, দেখার পর আপনার সাথে কথা হয়েছে। আমি আসলে সারেগামাপার কমেন্টে পড়ে যাচ্ছি। প্রিন্স ভাই কিছু বলেছে? জি, কথা হয়েছে আপনার সাথে? অ্যাকচুয়ালি কী হয় ব্যাপারটা, মানে সবাই যখন ব্যাপারটা নিয়ে সমালোচনা করছিল, লতিফুল ইসলাম শিবলি ভাই একটা স্ট্যাটাস দিয়ে আমাকে মানে জানানোর চেষ্টা করেন। তো তখন ওখানে আমি আর কি প্রিন্স মাহমুদ ভাইয়ের একটা কমেন্ট দেখি। তো আমি অ্যাকচুয়ালি প্রিন্স মাহমুদ ভাইয়ের আইডিটা আমি আগে খুঁজেছি বাট পাইনি। তো পরে যখন দেখলাম যে না এটা অ্যাকচুয়ালি প্রিন্স মাহমুদ ভাই, তখন আমি ভাবলাম কি যে আমি ভাইকে একটা মেসেজ করে ব্যাপারটা নিয়ে আমি ক্ষমা চেয়ে নিই। তো তখন আমি যখন মানে মেসেজ করি ভাইয়াকে, তো ভাইয়া রেসপন্স করেন এবং তারপর থেকে প্রিন্স মাহমুদ ভাইয়ের সাথে দু একবার আমার কথা হয়। কি বললো প্রিন্স ভাই আপনাকে? প্রিন্স ভাই আমাকে সবসময় একটাই কথা বলেছে যে তুমি প্রোগ্রামের দিকে কনসেন্ট্রেট করো, সারেগামাপা প্রোগ্রামের দিকে কনসেন্ট্রেট করো, আর এরকম ভুল জানি ভবিষ্যতে না হয় এটা মাথায় রাখো। বাহ, ভেরি গুড। সারেগামাপার কথা বলুন, গানটা যখন গাইলেন আপনি, প্রথম পারফরমেন্স ছিল আপনার এখানে, বলেন। অ্যাকচুয়ালি স্টেজে ওঠার আগে আমি অনেকটা নার্ভাসনেস কাজ করছিল। প্রথমত এই গানটা আমি হয়তো অনেকবার শুনেছি, হ্যাঁ নিজের মধ্যে গানটা গাঁথা আছে, বাট আমি কখনো স্টেজে অথবা আমি ওরকম কারোর মধ্যেই গাইনি গানটা। কারণ আমরা বন্ধুমহলে যখন আড্ডা দিই, আমরা একটু পার্টি সংস টাইপের গানগুলো গাওয়ার চেষ্টা করি, না ধরেন যে একটু পপ টাইপ, একটু জেমসের পাগলা হওয়া, এই টাইপের গানগুলো গাই যাতে করে আসরটা একটু মেতে ওঠে। বাট এই ধরনের ইমোশনাল গান তো বন্ধুমহলে গাওয়া হয় না, গাওয়ার সুযোগ হয় না। তো গানটা নিজের মধ্যে গাঁথা ছিল, খুবই ভালো লাগে আমার গানটা, এবং পার্সোনালি আমার বাবা যিনি আছেন ওনার কাছে খুব পছন্দ গানটা। তো তার কাছ থেকে গানটা প্রথম শোনা, পরবর্তীতে এই গানটা আমি তো জেমসের যে রেকর্ডটা আছে অনেকবারই শুনছি। তো
কিন্তু স্টেজে প্রথম পারফর্ম করি এই গানটা ওই সারেগামাপা স্টেজে যাই। তো আমি অ্যাকচুয়ালি এতটা এক্সপেক্ট করিনি যে জাজদের এতটা পছন্দ হবে, এবং পরবর্তীতে শোটা টেলিকাস্ট হওয়ার পরে মানুষের কাছ থেকে এতটা রেসপন্স পাবো, আমার টোটালি এটা এক্সপেকটেশনের বাইরে ছিল। তো যাই হোক, যেটা হয়েছে আর কি, আমি এটা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি, এবং যারা আমাকে সাপোর্ট করেছে বা করছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। রেসপন্স যেটা ছিল সেটা কি আনএক্সপেক্টেড ছিল যে এতটা? তো আসলে রেসপন্সটা পুরোপুরি আনএক্সপেক্টেড। আমি ধরেন যে 100-র মধ্যে যদি 10 এক্সপেক্ট করে থাকি, আমি 100-তে আমি বলবো কি 100-রও বেশি পেয়েছি আর কি। আচ্ছা অনুবল, এখন আমরা একটা গান শুনি। কোন গান শুনবো? আমরা আইয়ুব বাচ্চু স্যারের সেই তুমি গানটা শুনতে পারি। সেদিন আপনি এখানে গিয়েছিলেন, কি বলবেন এটা? ওইটা আমি অ্যাকচুয়ালি যিশুদা ওইখানে যে আছেন উপস্থাপনা যিনি করেন, যিশু সেনগুপ্ত, ওনার রিকোয়েস্টে আমি ওইটা করি। এবং উনি বাংলাদেশের যে ব্যান্ড মিউজিকটা আছে, এই ব্যান্ড মিউজিকের অনেক বড় একজন ভক্ত উনি। বলতে গেলে বাংলাদেশের যতগুলো লেজেন্ডারি ব্যান্ড আছে, যেমন এলআরবি, নগর বাউল, তারপরে মাইলস, ফিডব্যাক, রেনেসা, সব গানই কিন্তু উনি ফলো করেন। এটা ওনার রিকোয়েস্টে আমি করি, এবং উনি ওনার সাথে ড্রামসও প্লে করেন। উনি কিন্তু ইজ আ ভেরি গুড ড্রামার অলসো। রাইট রাইট। সো গানটা শুনি, তারপর আমরা একটু গল্প অবশ্যই। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। আমরা এখন বাংলা গানটা শুনবো, লিরিক্সটা দেখে। হ্যাঁ, আসলে বাংলাদেশ গানটার লিরিক্সটা এত বড়, Right. ফর সেফটি পারপাস লিরিকটা সামনে থাকা ভালো। প্লিজ লিরিক্স দেখে। আচ্ছা। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ার দিশের বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারাবা জাহানারা ইমামের কাত্তরের দিনগুলি, তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি, তুমি 30 কিংবা তার অধিক লাখ শহীদের প্রাণ, তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাই হারা 21-এর গান। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি।
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশির, তুমি রক্তের কালিতে লেখা নাম 7 শ্রেষ্ঠ বীর, তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান, তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান, তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির ধার, তুমি জয়নুল আবেদীর এসএম সুলতানের রং তুলির আচর, শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। I feel emotional right now, seriously. তো এই প্রিন্স মাহমুদ স্যারের লেখা যে এই বাংলাদেশ গানটা, এটা নিয়ে হয়তো আমি একটা কথা বলবো এই গানটা নিয়ে, এটা নিয়ে হয়তো আমাকে অনেকে বলতে পারে, কেউ হয়তো খারাপ মনে করতে পারে, বাট আমি পার্সোনালি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন একদমই, যে আমি মনে করি যে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমাদের দেশটাকে যতটা এক্সপ্লেইন করে তার থেকে কয়েক হাজার গুণে বেশি এক্সপ্লেইন করে কিন্তু প্রিন্স মাহমুদ স্যারের লেখা এই গানটা। মানে আমাদের জাতীয় সঙ্গীত যেটা আছে সেটা হয়তো অনেক রূপক অর্থে অনেক কিছু বুঝিয়ে দেয়, বাট এটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ডলি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের আবেগের স্থানটা সব কিছু কিন্তু প্রপারলি মানে আমাদের কাছে তুলে ধরে। সেটার কারণ হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাটা তো আসলে অনেক আগের, অনেক আগের, আমার অ্যান্থেম হিসেবে লিখে। আপনি হয়তো জানেন যে ঢাকা ভার্সিটির অনেকে কিন্তু মিছিলও করেছিল যে এই গানটাকে জাতীয় সঙ্গীত হিসাবে ইয়া করা হোক আর কি। রাইট, সো ওইটাই হতে পারে যে তখন তো আসলে আমাদের অ্যান্থেম হিসেবে লেখা হয় নাই, বাংলাদেশটা তখন জন্ম হয় নাই, সেই জন্য এই গানটা লেখা ছিল। এখন প্রিন্স ভাই তো আসলে এভাবে আসলে এই গানটা মানে আমি বলবো যে বাংলাদেশে যত গান হয়েছে তাদের মধ্যে একটা মানে লাইক ইমোশনাল জায়গা থেকে শ্রেষ্ঠ গানগুলোর মধ্যে একটা, মানে কান্ট্রি সং যদি একদম বলি আমরা। এই গানটার খুবই বড় ভক্ত আর কি। আর আমার ইচ্ছা আছে যে আমি যদি সারেগামাপার গ্র্যান্ড ফিনালতে যেতে পারি, আমি জানি না এই গানটা কতটুকু সাড়া দেবে মানুষকে, কিন্তু আমি এই গানটাই করার ইচ্ছা আমার, যদি গ্র্যান্ড ফিনালতে যেতে পারি। গুড লাক, মানে সবার কাছে, আপনার কাছে এবং যারা দেখছেন সবার কাছে আমি দোয়া চাইবো। ডেফিনেটলি প্লিজ, লাইক আমরা ভোট করতে পারবো। আমি মনে করি যে ভোট করার একটা ফ্যাসিলিটি থাকবে, যদিও গতবার ছিল না হয়তো, কিন্তু এবার থাকতে পারে। বিকজ এবার আমি বলবো যে গত ইতিহাসে মানে সারেগামাপার ইতিহাসে সবচেয়ে হাইয়েস্ট টিআরপি হচ্ছে এইবার, এবং এটার পেছনে একটা মুখ্য ভূমিকা পালন করতেছে কিন্তু বাংলাদেশের ছেলেপেলেরা। জি, বাংলাদেশ থেকে আমরা যারা গেছি, আমি, অবন্তী আপু, বাপ্পি ভাই ছিলেন, আনিশা, ইতি, বাংলাদেশি আইডলের মন্টি ভাই, তারপরে সেরা কণ্ঠের চ্যাম্পিয়ন মুগ্ধ ভাই, আমাদের মানে সবাইকে একটা মানে মানুষ অন্যরকমভাবে নিচ্ছে। অ্যাকচুয়ালি মনে করছে যে বাংলাদেশের ছেলেপেলেরা একটা টিম ধরে ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে বিদেশের মাটিতে, ব্যাপারটা এরকমই হচ্ছে। রাইট রাইট, সো আই হোপ আমরা যদি ভোট করতে পারি তাহলে প্লিজ ভোট ফর হিম। আমরা অ্যাটলিস্ট বাংলাদেশ গানটা শুনতে চাই ফিনালেতে অবশ্যই। আর যদি ভোট নাও করতে পারেন আপনারা, তবে আপনাদের দোয়াটাই আমার জন্য অনেক বড়। রাইট, প্লিজ দোয়া করুন আমার জন্য। আমরা আসলেই বাংলাদেশ গানটা শুনতে চাই আপনার কাছে, আমরা ফিনালেতে দেখতে চাই সারেগামাপার। নোবেল, থ্যাংক ইউ। নোবেল, ওয়েলকাম ওয়ান্স সেকেন্ড টু নিউজ 24। আমরা গল্প করছিলাম, আর একটু গল্প শুনি সারেগামাপা নিয়ে, কলকাতা নিয়ে। আপনার অনেক গল্প আছে, থাকা উচিত, একটু আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ। হ্যাঁ, আমি একটা মজার ব্যাপার আপনাদের সবার সঙ্গে শেয়ার করবো, যে আমি তো বাংলাদেশের ছেলে। তো আমি অ্যাকচুয়ালি প্রথমে আমি চিন্তা করছি যে হয়তো আমাকে কলকাতার মানুষ ওরকমভাবে নেবে না, হয়তো একটু আর চোখে দেখবে, যে মনে করবে যে আমাদের এখানে এত ছেলেরা আছে গান করতেছে, কি দরকার বাংলাদেশ থেকে আরেকজন আসার, এরকম টাইপের হয়তো আমি মনে করছিলাম। বাট অ্যাকচুয়ালি আমি বাইরে বেরোনোর পরে, বাইরে তো খুব একটা বেরোনো যায় না, যেহেতু আমরা ওই রিহার্সেল, গ্রুমিং, শুটিং নিয়ে বিজি থাকি, তো বাইরে বেরোনোর তেমন একটা সুযোগ হয়নি। বাট যখন বেরোলাম আমি ফাইনালি, যে ট্রেনে করে আসছি, ট্রেনের রিজার্ভেশন সেন্টারে যখন গেলাম, যাওয়ার পরে
প্রথমে ওরা মাইকে বলতেছিল যে মৈত্রী এক্সপ্রেসের কোনো টিকিট সোমবার পর্যন্ত নাই। আচ্ছা, পরে আমাকে দেখে আমাদের চিনতে পারলো, ঠিক আছে। মানে নিরাপত্তা কর্মী যারা ছিলেন প্রথমে পুলিশ, ওনারাই উঠে দাঁড়ালেন, ওনারা উঠে ফোন বের করে আমার সাথে ছবি তোলা শুরু করলেন। এটা একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল। পরবর্তীতে যখন আমি ভেতরে স্টেশন যে উনি টিকিট বিতরণ করে সবাইকে টিকিট দেন, তো উনি আমাকে দেখে উনিও চিনতে পারলেন। উনিও ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে আমার সাথে ছবি টবি তুলে বললো কি যে কবে যাবে। আমি বললাম কি যে আমি তো আগামীকালকেই যেতে চাই। বললো কি যে হ্যাঁ আগামীকালকে টিকিট দেওয়া যাবে, সমস্যা নেই। তো আমার তো একদম আর্জেন্ট টিকিটের দাম কিন্তু একটু বেশি হয়, 30-40% মেবি এক্সট্রা হয়। আমি মোটামুটি 1350 টাকা টিকিটের দাম হয়, 1500 টাকা নিয়ে গেছিলেন। কিন্তু টিকিটের দামটা আর্জেন্ট থাকার কারণে 2250 টাকা ছিল। এখন আমার কাছে 750 টাকা শর্ট। তো কলকাতার মানুষদের প্রতি হয়তো আমাদের একটা অন্যরকম দৃষ্টিকোণ থাকে যে ওনারা হয়তো কাউকে ওরকমভাবে সার্ভ করে না, বাট আমাকে কিন্তু ওই মানুষটা 750 টাকা আমার কাছে শর্ট ছিল, ওটা নিজের পকেট থেকেই বের করে দিল। এবং উনি ওইটা রিটার্নের কোনো কথাই বলেননি, মানে জাস্ট ওইটা উনি আমাকে দিয়ে দিতে চাইলো, ঠিক আছে। আমি বললাম যে ভাই আপনি আপনার নাম্বারটা দেন, তাহলে আমি ব্যাক করে এসে আপনাকে টাকাটা দিয়ে দিব। এই যে একটা যে আপ্যায়ন আমি পেলাম, এই আপ্যায়নটা অবশ্যই মানুষকে বলার মতো একটা ব্যাপার। হ্যাঁ একদম। আর ওই যে যেদিন আমি রিজার্ভেশন সেন্টারে যাই, আমার এক ভক্তই বলবো, উনি কীভাবে জানি খোঁজ পায় যে আমি রাজারহাট থেকে ডালহৌসি আসতেছি। রাজারহাট থেকে ডালহৌসি কিন্তু অনেকটা পথ, এবং উনি থাকে হচ্ছে দমদমে। উনি দমদম থেকে প্রায় 2-3 কেজি মিষ্টি নিয়ে ডালহৌসি রিজার্ভেশন সেন্টারে এসে হাজির। তো মানে এটা অ্যাকচুয়ালি খুব অ্যাস্টোনাইজিং একটা ব্যাপার ছিল। আর তারপরে আমি মিষ্টির প্যাকেটটা খুললাম, সবাই মানে এখানে প্রায় 8-10 জন মানুষ জড়ো হয়ে গেছিলো। 8-10 জন মানুষকে আমি মিষ্টিগুলো খাওয়ানোর জন্য প্যাকেট খুললাম। এখন রাস্তাতে যেই যাচ্ছে ম্যাক্সিমাম সিনিয়র পার্সনরাই ছিল, যারা 30+, 35+, এনারা যাচ্ছিল আর আমার সাথে এসে হ্যান্ডশেক করতে আসতেছিল। তুমি নোবেল না, তুমি বাংলাদেশ থেকে আসছো না, খুব ভালো গান গেছো, আরও ভালো গান করো, আমরা চাই তুমি জিতে দেশে ফিরো। মানে তারা অন্য দেশের মানুষকে এটা উইশ করতেছে, এটা খুব বড় একটা প্রাপ্তি আমার জন্য। এবং আমিও তাদের সাথে একটা ইয়া করতেছিলাম, যেটা হচ্ছে যে যারাই আমার সঙ্গে এসে একটা সেলফি তুলতেছিল সবাইকে আমি একটা করে মিষ্টি খাওয়া দিচ্ছিলাম। আর মিষ্টির প্যাকেটটা ওইখানেই শেষ হয়ে গেল। আমার কাছে খুব ভালো লাগছে আর কি। আর আরেকটা গল্প ছিল যেটা হচ্ছে যে রিসেন্টলি যে জি বাংলার একটা নতুন স্লোগান ওরা তৈরি করছে, হচ্ছে নতুন ছন্দে লিখবো জীবন। আগে ছিল জীবন মানে জি বাংলা, এখন হচ্ছে নতুন ছন্দে লিখবো জীবন বলে একটা স্লোগান ওদের তৈরি হয়েছে। তো এই স্লোগানটাকে ওরা প্রমোট করতেছে। তো প্রমোট করার জন্য আমাদের একটা শ্যুট ছিল আর কি, টলিগঞ্জের ভাগ্যলক্ষ্মী ভারতলক্ষ্মী স্টুডিওতে, সরি নামটা এই মুহূর্তে খেয়াল আসতেছে না, তবে এটা খুব বড় স্টুডিও। তো ওইখানে গেলাম আমি। একটা ছিল পার্পল স্টুডিও আশেপাশে, পার্পল স্টুডিও না, ওটা হচ্ছে ভাগ্যলক্ষ্মী স্টুডিও সম্ভবত, অথবা ভারতলক্ষ্মী, দুইটার একটা। তো ওইখানে গেলাম, যাওয়ার পরে আপনারা হয়তো অনেকেই দেখছেন যে রানী রাসমণি বলে একটা সিরিয়াল হয় জি বাংলায়। ওই সিরিয়ালটার যিনি ডিরেক্টর, উনি আবার বলতে পারেন যে আমার গান খুব পছন্দ করে, আমার গানের ভক্ত। তো উনি এসে বললো কি যে তুমি আসবে এখানে, এটা খোঁজ পেয়ে আমি আসছি, এবং তোমার সঙ্গে আমি আরেকটা মানুষের কথা বলে দিব, সেটা হচ্ছে আমার সিরিয়ালের নায়িকা। তুমি জাস্ট একটু ওয়েট করো, রিয়াকশনটা দেখো। তো যখন ওই ওনাকে কল করে ওনার ভিডিও কলে রিয়াকশনটা অ্যাকচুয়ালি দেখার মতো ছিল। রিয়াকশনটা অ্যাকচুয়ালি মানে ভূত দেখার মতো একটা রিয়াকশন ছিল। ভালো লাগলো অ্যাকচুয়ালি, যে ওনারা তো অনেক মানে রেপুটেড পার্সন না, যে এত বড় একটা সিরিয়াল, তার ডিরেক্টর প্লাস ডিরেক্টরের মানে সিরিয়ালের নায়িকা, এরকম মানুষদের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা অ্যাকচুয়ালি বড় প্রাপ্তি। ইউ ডিজার্ভ ইট ডেফিনেটলি। থ্যাংক ইউ ভেরি মাচ। ডেফিনেটলি গুড লাক। আমরা গানটা শুনি। শিওর। তো আমি এখন লতিফুল ইসলাম শিবলি স্যারের কথা এবং আইয়ুব বাচ্চু স্যারের সুর করা এলআরবির হাসতে দেখো গানটি শুনে। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখরায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখরায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। ও যে
থাকে। ও গ্রেট, ভেরি গুড, খুবই জোস লাগছে। এরপর আপনি কি তার মানে ব্যান্ডের গানে আপনি বেশি গাচ্ছেন, রাইট, এই প্রোগ্রামটাতে? এই প্রোগ্রামটাতে আমি ব্যান্ডের গানই বেশি গাচ্ছি এবং ওনারাও প্রেফার করতেছে যে আমি ব্যান্ডের গান করি এবং সম্ভবত কিছুদিন পরে আমার সৌভাগ্য হবে ফসিলসের রূপম ইসলামের সঙ্গে একটি Stage-এ। গান এক স্টেজে পারফর্ম করার। কোন গানটা বলেছে না? হ্যাঁ, কোন গানটা এটা বলছে এটা বোধহয় আমার সামনে বলাটা ঠিক হবে না। আচ্ছা, তাই। তো নোবেল, আপনার তো এখন ফ্যান ফলোইং প্রচুর। হ্যাঁ, আমি সবাইকে আমার ভাই বন্ধুই বলি। আচ্ছা, ভাই বন্ধু follower প্রচুর থেকে। এখন। একদম। আর মেয়ে ফ্যানও প্রচুর তাহলে? হ্যাঁ, মেয়েরা পছন্দ, মানে ছেলে মেয়ে সবাই আর কি আমার গানের একটা ভালোবাসার জায়গা থেকে আমি দেখি। কোশ্চেনটা এই জন্য করছিলাম যে আপনি সিঙ্গেল নাকি এক কাপল হয়ে গেছে আপনার, সেটা না না না, জানতে- আমি সিঙ্গেল অ্যাজ অলওয়েজ। আমি আচ্ছা। অনেক আগে থেকেই সিঙ্গেল, আচ্ছা, কত আগে থেকে সিঙ্গেল? তাও 3.5 বছর আগে থেকে। ভক্ত ছেলে বেশি না মেয়ে বেশি, সেটা বুঝতে পারেন? আমি মনে করি রেশিওটা সমান। তাই? জি, আচ্ছা, রেশিওটা আমি সমান মনে করি। আর ছেলে ভক্তদের সঙ্গে আমার বেশি কথা হয়, মেয়েদের সঙ্গে একটু কথা কম হয়, বিকজ ওরা একটু পার্সোনালি নিয়ে নেয় তো, এই জন্য। আচ্ছা, এই জন্য আপনি একটু দূরে দূরে থাকেন। ঠিক আছে, দূরে থাকেন বাট গানের কাছাকাছি থাকেন। অবশ্যই গানের কাছাকাছি থাকার জন্যই অনেক কিছু থেকে দূরে থাকতে হয়। Right. Thank you, Novel. Like, it was so nice talking to you.